তো আজকের ক্লাস শুরু করা যাক। তো আজকের ক্লাসে আমরা আমাদের অনলাইন যে এক্সাম হয়েছিল, ফার্স্ট এক্সাম, সেখানে যে টপিক ছিল সেট, রিলেশন এবং ম্যাপিং, সেখান থেকে টোটাল 15টা কোশ্চেন আমি দিয়েছিলাম এবং তার সলিউশন নিয়ে আজকে আমি আলোচনা করছি ওয়ান বাই ওয়ান। তো দেখো, ফার্স্ট কোশ্চেন যেটা ছিল যে এফ অফ এক্স প্লাস 2f of 1/x ইকুয়াল টু 3x, যেখানে x নট ইকুয়াল টু 0, কেন বুঝতেই পারছো। এখানে এ যদি নাও বলতো তাহলেও কিন্তু বাই ডিফল্ট x নট ইকুয়াল টু 0 আসতো, থাকতো। এস কি বলছে, সেই সমস্ত রিয়েল নাম্বারকে কালেক্ট করছে যাতে এফ এক্স ইকুয়াল টু এফ অফ মাইনাস এক্স। ডেফিনেটলি এটা আমরা জানি যে একটা ইভেন ফাংশানের প্রপার্টি, কিন্তু এই ফাংশানটাই কিন্তু এই ফাংশানটা খেয়াল রাখবে প্রথমে যে শুরুতে দিয়েছে, সেই ইভেন হোক যাই হোক না কেন, ফাংশনটা কিন্তু এই রিলেশনটাকে স্যাটিসফাই করছে। তার উপর বেস করে এস এরকম একটা সেটকে কন্টেন করেছে। তাহলে এস কি বলছে না, এই সেটটা কন্টেন এক্স্যাক্টলি 2 এলিমেন্ট, কন্টেন্স মোর দ্যান 2 এলিমেন্টস, অ্যান এমটি সেট, না এক্স্যাক্টলি 1 এলিমেন্ট। তো কীভাবে করা যেতে পারে? তো অবশ্যই এই ফর্মটা দেখেই তুমি চিনতে পারছো, এরকম ধরনের অঙ্ক আমরা এইচএসে করতাম, এখান থেকে এফএক্স বার করতাম না, ব্যাস এইটাই তো কাজ। এফএক্স বার করতে পারলেই এই কন্ডিশনটাকে এসের মধ্যে থাকার জন্য যে সত্য ইভেনের, সেই কন্ডিশনটা স্যাটিসফাই করাবো। আবার এখান থেকে এফএক্স বার করারও কিন্তু একটা টেকনিক আছে, যে এখানে আমরা এক্সকে রিপ্লেস করছি বাই 1/x, রিপ্লেস এক্সকে বাই 1/x ইন 1, তাহলে কি দাঁড়াবে? এটা হয়ে গেল আমার 1/x প্লাস 2, এটা হয়ে গেল fx, এটা হয়ে গেল 3/x। তা আমি দাগ নম্বর দিলাম 2। এবার আমার মেন টার্গেট হচ্ছে কি, এই fxটাকে বার করা। তাহলে আমার এই f 1/xটাকে এলিমিনেট করে দেওয়া। তাহলে এলিমিনেট করতে গেলে আমরা যদি এই ইকুয়েশন যে 2কে ডেফিনেটলি আমি 1 দিয়ে না 2 দিয়ে গুণ করলাম, আর আমি তার থেকে ইকুয়েশন 1টাকে সাবট্র্যাক্ট করে দিলাম। তাহলে কি পাবো? তাহলে ডেফিনেটলি আমরা এখানে পাচ্ছি তোমার 3fx, আর ডান দিকটায় যদি দেখো তাহলে 6/x মাইনাস 3x। তাহলে আমি fx ইকুয়াল টু পেয়ে গেলাম 3 দিয়ে কাটলে যে 2/x মাইনাস এক্স, অবশ্যই এক্স নট ইকুয়াল টু 0। তাহলে fx পেয়ে গেলাম, কিন্তু এস কন্টেন করছে কি না, fx ইকুয়াল টু এফ অফ মাইনাস এক্স, যে যে ভ্যালুগুলোর জন্য হবে, যে যে রিয়েল নাম্বারগুলোর জন্য হবে সেইটা। তাহলে নাও তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ মাইনাস এক্স, আমার তাহলে কি আসবে না 2/x মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 2/x প্লাস এক্স। তো এখান থেকে তুমি সিম্পলিফাই করলে ডেফিনেটলি তুমি 4/x, ডান দিকে তুমি পাচ্ছ 2x। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2 কেটে গেল, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 2, তাহলে x ইকুয়াল টু √2 আর মাইনাস √2। ব্যাস, তাহলে এই দুটো এলিমেন্টই রয়েছে। তাহলে এসের মধ্যে কোন এলিমেন্টগুলো রয়েছে? একটা হচ্ছে √2 আর মাইনাস √2। তাহলে এসের কার্ডিনালিটি কি না, এসের কার্ডিনালিটি হচ্ছে 2। দেখো তাহলে কি বলছে, কন্টেন এক্স্যাক্টলি 2 এলিমেন্টস। অবশ্যই অ্যান্সার অপশান 1। তো বুঝতেই পারছো এই ফাংশনটা, এই ধরনের রিলেশন দিয়ে বিভিন্ন ধরনের অঙ্ক হতে পারে। এই এসের মধ্যে কোন এলিমেন্টগুলো থাকবে, এখানে কন্ডিশনটা অড ইভেন আর অনেক কিছু করতে পারে, অনেক রকমভাবে জিসিডি হ্যান ত্যান এরকম অনেক কিছু তৈরি করতে পারে, দিয়ে তৈরি করতে। মেন হচ্ছে এখান থেকে আমার এফেক্টসটাকে বার করতে হবে, তারপর যাই দিক না কেন সেই অনুযায়ী রেস্ট্রিকশন ফলো করলেই আমরা পেয়ে যাব।
তো দেখো নেক্সট কেসটা কি ছিল, এ ইকুয়াল টু সেই সমস্ত এক্স যারা এই ইন্টারভ্যালে বিলং করছে 0 থেকে 4 পাই, এবং tan x ইকুয়াল টু sec x, বি ইকুয়াল টু সিমিলার ইন্টারভ্যাল রয়েছে, তাহলে আমাকে এ আর বির মধ্যে রিলেশনটা বার করতে হবে এখানে। তো আমরা 1 বাই 1 দেখি। তাহলে এ ইকুয়াল টু সেই সমস্ত এক্স tan x ইকুয়াল টু sec x, যেখানে এক্সটা বিলং করছে 0 থেকে 4 পাই। তাহলে আমরা এখানে যদি সাইন বাই কস করি, তাহলে খেয়াল করে দেখো সাইন এক্স ইকুয়াল টু, তাহলে কস এরপরে এলে 1 হচ্ছে, কিন্তু খেয়াল রাখতে হবে তবুও আমাদের মেন ইকুয়েশন কিন্তু এটা, কারণ যতই আমরা এখান থেকে সিম্পলিফাই করি না কেন, কারণ cos x আর sec x 1 হয়েছে, মানে cos x নিচে এসছে, খেয়াল রাখতে হবে, কারণ নিচে তখনই আসতে পারবে যতক্ষণ পর্যন্ত সে নন জিরো হচ্ছে। দুটো অ্যাকচুয়ালি ইকুয়াল আমি বলতে পারি না সেই অনুযায়ী, কিন্তু আমি লিখতে পারি, ভ্যালু কী হচ্ছে তার উপর ডিপেন্ড করছে। কারণ ব্যাপারটা বলতে চাইছি, এই যে আমি tan x কে লিখলাম, tan x sin x বাই cos x, এই যে cos x, তাহলে অবশ্যই বুঝতে পারছো যে cos যেখানে যেটা নট ইকুয়াল টু 0, সঙ্গে সঙ্গে কন্ডিশন চলে এলো। তাহলে এবার দেখা যাক এই সাইন এক্স ইকুয়াল টু 1 কোথায় কোথায় হতে পারে। তাহলে এবার এখানে আমি যদি দেখি, আমরা যে সাইনের যে গ্রাফটা যদি আঁকি, যেহেতু আমার 0 থেকে 4 পাই ইন্টারভ্যালে রয়েছে, তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। তাহলে এখানে হচ্ছে এই 0, এই 1 হচ্ছে এই, ঠিক আছে। তাহলে এবার এখানে কি হচ্ছে, তাহলে এখানে যে পয়েন্টগুলো আসছে, এটা হচ্ছে আমার 0 যেখানে যেখানে কাট করছে, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে আমার 2 পাই, এটা হচ্ছে আমার 3 পাই, এটা হচ্ছে আমার 4 পাই, এটুকু বাদ দিলাম। তাহলে 1 হচ্ছে আমার এই ভ্যালুগুলো, তো 1 হচ্ছে, এটা 1 হচ্ছে, এখানে 1, দুটো পয়েন্টে 1 হচ্ছে। তাহলে একটা হচ্ছে আমার পাই বাই 2, আর এর সঙ্গে পাই যদি যোগ করো, তাহলে এই যে ঠিক আছে, এখানে যেটা কত পাই তোমার হচ্ছে 2 পাই, তাহলে তোমার হচ্ছে এটা 5 পাই বাই 2, তাই দুটো পয়েন্ট দেখাচ্ছে। কারণ আমি বলতে পারি এখানে যে সাইন এক্স ইকুয়াল টু 1 কোন কোন পয়েন্টের জন্য পাওয়া যাচ্ছে না, পাই বাই 2, 5 পাই বাই 2। চলে আসো এবারে বি কি বলেছে, বি সাইন স্কয়ার এক্স ইকুয়াল টু 1 হতে পারে। আমরা এবার একটুখানি আরেকটু যদি খেয়াল করে দেখি, এই জায়গাটা ভুলটা করবে ছেলেরা, যে পাই বাই 2 5 পাই বাই 2 লিখে ফেলবে ইকুয়াল টু পাই বাই 2 পেলাম আর 5 বাই 2, মারাত্মক ভুল হয়ে যাবে। কেন? কারণ খেয়াল করে দেখো আসল ইকুয়েশন কিন্তু আমার এটা, তার মানে তো tan পাই বাই 2 কি হয়, নিচে যেহেতু এই যে কস আটকে দিচ্ছে, তার মানে cos পাই বাই 2 0, তার মানে tan পাই বাই 2 কি হয় ইনফিনিটি, তার মানে পাই বাই 2 নেওয়া যাবে না। সিমিলারলি cos 5 পাই বাই 2 কি হয় 0, তার মানে tan 5 পাই বাই 2 ইনফিনিটি। তার মানে অ্যাকচুয়ালি এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশনটা এলেও যেহেতু tan অরিজিনাল ইকুয়েশনটার দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে কি হচ্ছে সেটটা, তাহলে অ্যাকচুয়ালি সেটটা এমটি সেট আসছে, আচ্ছা বি সেটটা দেখা যাক। তো এবার অবশ্যই অ্যান্সার তুমি বুঝতে পারছো, এমটি সেট, তার মানে এখানে এ যদি এমটি হয়, এটা নয়, তাহলে আমার অ্যাকচুয়ালি অ্যান্সার হবে 4 নম্বরটা। আচ্ছা বিটা দেখি, বি এক্স সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু 1, অবশ্যই বোঝাই যাচ্ছে কি পয়েন্ট হতে পারে আমার পাই বাই 2 হতে পারে, আর -1টাও তার মানে বুঝতে পারছো +1 হয়ে যাবে, স্কোয়ার আমি জানি 3 পাই বাই 2তেও হয়, তারপর তোমার 5 পাই বাই 2 হয়, তারপরে 7 পাই বাই 2তে হয়। এই ছবিটায় তুমি যদি খেয়াল করে দেখো, এখান থেকেই তুমি কিন্তু বুঝতে পারবে, কারণ -1 যখন হবে, এটা -1 হাইট, দেন এটা +1 -1, সেটাও তো কি হবে 3 পাই বাই 2, তো স্কোয়ার করলে 1 হয়ে যাবে, আর এটাও আমরা পেয়ে যাচ্ছি তো 5 পাই বাই 2, এই হাইটটা মানে এটা +1 আর এটা -1, তা 4খানা পয়েন্ট। তার মানে বি মনে হচ্ছে দেখে যে পাই বাই 2 5 পাই বাই 2 সাধারণত ভুল করে ফেলে, যে কি না এখানে এ ইন্টারসেকশন, এমনি অন্য অপশানেও দেখা যাচ্ছে না,
এখানে একটুখানি ঘুরিয়ে লিখলে এটা হতো এ সাবসেট অফ বি দিলে ভুলটা করতো এটা। তো যাই হোক অ্যাকচুয়ালি অ্যান্সার কিন্তু ইন্টারসেকশন এমটি। আচ্ছা এই অঙ্কটা 3 নম্বর, আমি তো দেখছি একটু টাইপিং এরর রয়েছে। প্রথমত এটা ইন্টারসেকশন নয়, এটা এ ইউনিয়ন বি, আর এটা 13 হবে। এটা একটা কোনো কারণে মিস্টেক হয়ে গেছে। যে let A and B two sets, set A has 216 more subset of B, তাহলে আমাদের A ইন্টারসেকশন বিতে 3টে এলিমেন্ট থাকলে অ্যাকচুয়ালি ইউনিয়নে কত আছে, এটা কোশ্চেনটা মেন। তাহলে লেট যে আমি মনে করছি যে নাম্বার অফ এ এলিমেন্ট ইন এ সেটা হচ্ছে এম, আর নাম্বার অফ এলিমেন্ট বি মনে করছি এটা আমার এন। তাহলে এই কন্ডিশন অনুযায়ী তাহলে এ হ্যাজ 2 টু দি পাওয়ার এম সাবসেট অ্যান্ড বি হ্যাজ 2 টু দি পাওয়ার এন সাবসেট, কিন্তু এর 2016 আছে। তাহলে বাই প্রবলেম আমরা কি লিখতে পারি যে 2 টু দি পাওয়ার এম মাইনাস 2 টু দি পাওয়ার এন ইকুয়াল টু 2016। কিন্তু এখানে বুঝতে পারছো আর তো কোনো রকম ক্লু নেই, এই ইন্টারসেকশন বি 3 মেম্বার্স, তো এখান থেকে কোনো হেল্প করবে না, এম আর এন এর মধ্যে কোনো রকম লিঙ্ক আসছে না। তো একটা ইকুয়েশন দুটো ভেরিয়েবল, তো সেখান থেকে আমরা সলিউশন বাই অবজারভেশনই বার করতে পারি। তো এই ধরনের অঙ্কগুলো বার করার একটা মেথড রয়েছে। তাহলে এখান থেকে আমাদের যে অবজারভেশনটা করতে হবে সেটা হচ্ছে ডান দিকেও আমাদের এই রকম জিনিস তৈরি করতে হবে। তা 2016 তুমি যদি একে ব্রেক করো তো অবশ্যই আমরা 4 দিয়ে যদি ব্রেক করি, কারণ 2 মাল্টিপল আকারে আনতে হবে, 4 দিয়েই করি। 4 × 5 = 20, 4 আসছে, আবার 4 দিয়ে যেতে পারে, 4 × 12 = 48, 6, এবার 2 দিয়ে 2 = 6, 3। তাহলে মোটামুটি আমরা এই 2016কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 ইন্টু 63, আবার 2 টু দি পাওয়ার 5কেও আমরা লিখতে পারি 64 - 1। তাহলে কি দাঁড়ালো 2 টু দি পাওয়ার 5, তাহলে 64 মানে আমরা 2 টু দি পাওয়ার 6 - 1 লিখতে পারি, তার মানে 2 টু দি পাওয়ার 11 মাইনাস 2 টু দি পাওয়ার 5। এবার তুমি কম্পেয়ার করে দেখো, তাহলে এম এর মান পাচ্ছ 11 আর এন এর মান 5। এইভাবে অঙ্কগুলোকে অ্যাকচুয়ালি আমরা সলভ করে থাকি। তাহলে এবারে আমাদের নাম্বার অফ এলিমেন্ট এ এন এ ইউনিয়ন বি, আমরা জানি এর ফর্মুলা আমাদের কি আছে, এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন এ কতগুলো পেলাম, 11টা, বিতে 5টা, কমন বলে দিয়েছে 3টে, 16 - 3 ইকুয়াল টু অ্যাকচুয়ালি 13। এটাই আমার অ্যান্সার হওয়া উচিত। তো দেখো নেক্সট বলছে A and B are two sets such that number of element in Cartesian product 60, number of element in A 12, also number of element in intersection B হচ্ছে K, then sum of maximum and minimum possible value of K। পসিবিলিটি বলেছে, তাহলে অবশ্যই আমরা জানি n নাম্বার অফ এলিমেন্ট ইন A × B ইকুয়াল টু নাম্বার অফ A ইন্টু নাম্বার অফ বি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি নাম্বার অফ এলিমেন্ট ইন বিতে কত হচ্ছে 60/12 ইকুয়াল টু 5। এবারে তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি বলে দিয়েছে কে, কে এর ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালুটা বার করতে পারলেই হয়ে যাবে। অবশ্যই আমরা জানি এই এতে আমার 12খানা এলিমেন্ট রয়েছে, বিতে 5টা এলিমেন্ট রয়েছে। পরিষ্কার যে কমন যদি থাকে, খেয়াল রাখো ম্যাক্সিমাম কমন থাকলে কি থাকতে পারে, 5টা এলিমেন্ট কমন থাকতে পারে। এই যে কমন, এই ইন্টারসেকশন কমন, তাহলে এখান থেকে পরিষ্কার আমি বলতে পারছি যে ম্যাক্সিমাম ভ্যালু অফ কে ইজ 5। আর মিনিমাম মানে কি, মিনিমাম মানে ধরো কোনো এলিমেন্টই কমন না, যদি দুটো সেট যদি ডিসজয়েন হয় তার মানে 0। তাহলে মিনিমাম ভ্যালু অফ কে ইজ 0।
তাহলে দেওয়ার পর এখানে আমার যেটা চেয়েছে যে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুর পসিবল ভ্যালুগুলো যে সাম, তাহলে আমরা অবশ্যই বলতে পারছি যে রিকোয়ার্ড সাম হচ্ছে এই ম্যাক্সিমাম ভ্যালু 5, মিনিমাম ভ্যালু 0, দ্যাট ইজ 5, অপশান 3। তো দেখো নেক্সট কোশ্চেনটা, লেট ইউ বি দ্য সেট উইথ নাম্বার অফ এলিমেন্ট ইন ইট ইজ 2009, অর্থাৎ ইউ একটা সেট, তার মধ্যে 2009 এলিমেন্ট রয়েছে। এ অ্যান্ড বি আর সাবসেট অফ ইউ উইথ এন এ ইউনিয়ন বি 280। তাহলে এবার ইন্টারসেকশনে এলিমেন্টটাকে যদি এরকমভাবে লেখা যায় যেখানে xy x1 x2 y1 y2 ইন্টিজার, তাহলে এই ভ্যালুর সামটা বার করতে হবে। তো ঠিক আছে, আমরা তাহলে এন এ ইন্টারসেকশন বি ড্যাশ, তো আমরা জানি এটাকে লিখতে পারি বাই ডি মর্গ্যানস রুল অনুযায়ী এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। আবার এটার ফর্মুলা আমাদের আছে, যেটা ইউটা এখানে ইউনিভার্সাল হিসেবে কাজ করছে পরিষ্কার, কারণ এ বি হচ্ছে ইউর সাবসেট, আর কোনো সেট এখানে নেই, এন এ ইউনিয়ন বি। তাহলে আমার তো এখানে বলেই দিয়েছে, তাহলে 2009 মাইনাস তোমার হচ্ছে 280, এবং এখানে বিয়োগ করলে 1729 একটা নাম্বার পাচ্ছি। এই জায়গাটাতে এসেই আমরা কিন্তু ফেসে যাব। অ্যাকচুয়ালি 1729 এটা একটা স্পেশাল নাম্বার, আমাদের ভারতীয় ম্যাথামেটিশিয়ান রামানুজন নাম্বারও বলা হয় এটাকে। অ্যাকচুয়ালি এই নাম্বারটার নাম হচ্ছে হার্ডি রামানুজন বিখ্যাত নাম্বার, এই নাম্বারটাকে বলা হয় 1729। এবং এটা কে কখনো এই নাম্বারটাকে বলা হয় ট্যাক্সি ক্যাব নাম্বার, এই নাম্বারটাকে ট্যাক্সি ক্যাব নাম্বারও বলা হয়। এই ট্যাক্সি মানে আমরা যে ট্যাক্সি বুঝি সেটাই। অ্যাকচুয়ালি যখন রামানুজন লন্ডনে গেছিলেন তখন তার বন্ধু হার্ডি, ইনিও ম্যাথামেটিশিয়ান, দুজনেই বিশেষ করে অ্যাকচুয়ালি নাম্বারের উপর কাজ করতেন। যখনই যে চোখে যে নাম্বার পড়তো সেই নাম্বারটার কোনো বিশেষত্ব আছে কি না সেটা ওরা আলোচনা করতো। তো রামানুজন এক অসুস্থ হয়ে লন্ডনে যখন ভর্তি ছিলেন তখন হার্ডি তাকে দেখতে গেছিলো এবং একটা ট্যাক্সি ভাড়া করে, এবং যখনই তিনি কোনো নাম্বার দেখতেন, যেমন যে ট্যাক্সিতে উঠেছেন সেই ট্যাক্সির যে নাম্বার নিয়ে তিনি পর্যালোচনা করতেন যে নাম্বারটার মধ্যে কোনো বৈশিষ্ট্য আছে কি না। তো তিনি দেখা করার সময় যে ট্যাক্সি ব্যবহার করেছিলেন সেই ট্যাক্সি নাম্বারটাও ছিল অ্যাকচুয়ালি 1729। তো তিনি ট্যাক্সিতে বসে ভাবতে আসছিলেন যে নাম্বারটা কোনো বৈশিষ্ট্য আছে কি না, তো তিনি তো বার করতে পারলেন না। তাহলে এবার রামানুজনের সঙ্গে যখন দেখা করতে গেলেন তখন তিনি নাম্বারটা বললেন যে আমি এই 1729 যে ট্যাক্সি করে এলাম তার নাম্বার এত, কিন্তু তার মধ্যে কোনো রকম বিশেষত্ব পাচ্ছি না, এটা মনে হচ্ছে এমনি সাধারণ নাম্বার। তখন রামানুজন অসুস্থ অবস্থাতেই বলে না, এটা সাধারণ নম্বর নয়, এটা একটা স্পেশাল নাম্বার। কীরকম স্পেশাল নাম্বার? বলছে এই নাম্বারটাকে কি দুটো কিউবের যোগফল আকারে লেখা যাবে, একরকমভাবে নয় দুরকমভাবে লেখা যাবে। তাহলে এবং সেটা কি না 12 কিউব প্লাস 1 কিউব, এবং লেখা যাবে এই 10 কিউব প্লাস 9 কিউব। এবং শুধু এটাই বললেন না, এবং বললেন এটা হচ্ছে সবচেয়ে স্মলেস্ট নাম্বার। এইরকম যে একটা নাম্বারকে দুটোর কিউব মানে দুটো নাম্বারের কিউবের যোগফল আকারে দুরকমভাবে লেখা যাবে, সবচেয়ে স্মলেস্ট নাম্বার হচ্ছে এটা। এই নাম্বারটাকে এই কারণে ট্যাক্সি ক্যাব নাম্বার বা হার্ডি রামানুজন নাম্বার হিসেবেই পরিচিত। তো এরপরও আর একটা নেক্সট যেটা সেকেন্ড যে এই ট্যাক্সি নাম্বার বা হার্ডি রামানুজন নাম্বার, সেটা হচ্ছে যে 4104। এটাও মনে রাখতে হবে, অঙ্কের এইটা দিয়ে তৈরি হতে পারে, যেটাকেও এরকম দুরকমভাবে লেখা যায় 16 কিউব প্লাস হচ্ছে 2 কিউব আর 15 কিউব প্লাস 9 কিউব। এখনও পর্যন্ত 6খানা এরকম নাম্বার পাওয়া গেছে। মাঝে নাম্বারগুলো তোমরা দেখে নিতে পারো অনলাইন এতে গুগলে গিয়ে। 6 যে নাম্বারটা, এই ট্যাক্সি ক্যাব 6 যে নাম্বারটা, সেটা আমি লিখছি 2 4 1 5 3 1 9 5 8 1 2 5 4 3 1 2 0 6 5 3 4। এত বড় নাম্বার, অর্থাৎ এই দুটো নাম্বারকে এরকম দুটো ইন্টিজারের কিউবে যোগফল আকারে দু রকমভাবে লেখা যাবে। এখনও পর্যন্ত মনে হয় এটাই শেষ 6 নম্বরটাই। তো
বুঝতে পারছো? তাহলে 1729 এই দুটো রেজাল্ট আর 4104 এই দুটো রেজাল্ট মনে রেখো। এর উপর বেস করে কিন্তু এই অঙ্কটা নতুনভাবে তৈরি করতে পারে। এই রামানুজনই হচ্ছে কিন্তু সেকেন্ড পার্সন বলা হয়, তাই রামানুজন ইনফাইনাইট রামানুজন নাম্বার, কারণ রামানুজন যে দ্বিতীয় ব্যক্তি যিনি ইনফাইনাইট নাম্বারটাকে মানে খুব ভালোভাবে বুঝেছে। প্রথম হচ্ছে আমাদের যে জন ক্যান্টর, যিনি সেট থিওরি আবিষ্কার করেছিলেন, তিনি প্রথম বলেছিলেন কি যে দুটো ইনফাইনাইট নাম্বারের মধ্যে তুলনা করা যায়, যে নাম্বার অফ এলিমেন্ট ইন ন্যাচারাল নাম্বার যা আর নাম্বার অফ এলিমেন্ট ইন রেশনাল নাম্বারের সেম, নাম্বার অফ এলিমেন্ট ইন ন্যাচারাল নাম্বার সেটা লেস দ্যান নাম্বার অফ এলিমেন্ট ইন রিয়েল নাম্বার, অর্থাৎ দুটো ইনফাইনাইট নাম্বারের মধ্যে যে কম্পেয়ার, এই প্রথম কিন্তু জন ক্যান্টর কিন্তু শিখিয়েছিলেন। আর তারপরে যার নাম চলে আসে সেটা হচ্ছে রামানুজন। এই রামানুজন তারপরে এর থেকে এত ভালো ইনফিনিটিকে কেউ বোঝেনি। যেমন একটা অদ্ভুত রেজাল্ট রয়েছে রামানুজনের, যেমন এই সেই সমস্ত সময়, এই যে এখন হয়তো আমরা মেনে নিয়েছি ব্যাপারগুলোকে, কারণ এর উপরেই বেস করে এখন সমস্ত কিছু দাঁড়িয়ে রয়েছে। এটা না মানা মানে পুরো ম্যাথামেটিক্সকেই না মানা। তো প্রথম দিকে বুঝতে পারছো দুটো ইনফাইনাইট নাম্বারকে আমি কম্পেয়ার করবো কী করে, সত্যি তো সম্ভব নয়। আবার রামানুজন দেখো যে সমস্ত অদ্ভুত অদ্ভুত সব ইনফাইনাইট সিরিজের কথা বলেছেন, সেখানে বর্তমানে এখনও অনেকে বিশ্বাস করে না। যেমন 1 + 2 + 3 + 4, এটা জানো এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কত না, উনি বলেছেন -1/12। তো তুমি বিশ্বাস করতে পারছো এই রেজাল্টটা, তুমি বিশ্বাস করবে? এবং তিনি ম্যাথামেটিক্যালি প্রুভও করেছেন। তাই অর্থাৎ পজিটিভ নাম্বারের যোগফল হচ্ছে নেগেটিভ নাম্বার, এটা তিনি প্রুভ করেছেন। এবং এর ফলে এখনও কিন্তু দুটো পার্টে ভাগ, কেউ এই নাম্বারটাকে বিশ্বাস করে, রেজাল্টটাকে বিশ্বাস, এরকম অদ্ভুত রেজাল্ট, যেমন 1 - 1 +1 -1 +1, আমরা জানি অড হলে 0 হবে আর ইভেন হলে 1 হবে, এরকম হয়। কিন্তু উনি বললেন যে না, এই ইনফাইনাইট সিরিজটার ভ্যালু কত, হাফ, প্রমাণও করেছেন। এরকম এখন দুটো পার্টে ভাগ, রামানুজনকে যারা তথ্যকে বিশ্বাস করে, আর একটা দল রয়েছে রামানুজনের এই সমস্ত রেজাল্টগুলোকে বিশ্বাসই করে না। এবং রামানুজনের এই সমস্ত অদ্ভুত ইনফাইনাইট সিরিজকে কাজে লাগিয়ে কিন্তু ফিজিক্সের নতুন নতুন সব থিওরি আবিষ্কার হয়েছে। সুতরাং আস্তে আস্তে হয়তো আগামী 50 বছর হলেও রামানুজনের এই রেজাল্টগুলো তখন ব্যাপারটা হয়তো নতুন দিক খুলে দেবে, যে পজিটিভ নাম্বারের যোগফল নেগেটিভ নাম্বার, ম্যাথামেটিক্যালি আমরা বিশ্বাসই করতে পারি না। তো অবশ্যই একটা সময় আমরা বিশ্বাস করব, যেরকম ক্যান্টরকে বিশ্বাস করেনি সেই সময়, ঠিক সেই এমনই সেই যুগে আমরাও এখনও রয়েছি। যেটা আমরা ভারতীয় বলে হয়তো সাপোর্ট করছি, হ্যাঁ হ্যাঁ হতে পারে, কিন্তু বুঝতে পারছো নন ইন্ডিয়ান তারা এই ধরনের অদ্ভুত রেজাল্টকে সাপোর্ট করবে কেন? তো অবশ্যই ম্যাথামেটিক্স পুরো দুটো পার্টে ভাগ হয়ে গেছে। একটা রামানুজনের তথ্যকে যারা বিশ্বাস করে সেই অনুযায়ী কাজ করছে, তাকে ডেভেলপ করার চেষ্টা করছে, আর একটা পুরো ইগনোর করে তারা আলাদা একটা গ্রুপ অন্যরকমভাবে ভাবছে। তো যাই হোক, তাহলে 1729 নিশ্চয়ই এরপরে দেখলেই তোমার মধ্যে, বা 4104 দেখলেই তোমাকে রেজাল্টগুলোকে ইউজ করতে হবে। তাই আমি এটাকে লিখতে পারি, তার মানে এই 12³ + 1³ অথবা এটাকে আমরা লিখতে পারি এই 10³ + 9³। তাহলে পরিষ্কার বুঝতে পারছি আমরা যে x1 হচ্ছে আমার এখানে হচ্ছে 12, x2 হচ্ছে এখানে আমার 1, আর এখানে y1 হচ্ছে এখানে 10, আর y2 হচ্ছে 9। তাহলে এদের যোগফলটাই আমার অঙ্কের অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্ট। যোগফলকে বিভিন্নভাবে এটাকে আমরা রেজাল্টটা তৈরি করতে পারি, যোগ না দিয়ে অন্যরকমভাবেও। তো তুমি যদি এখানে যোগ করো তুমি পাবে কত না 32। তো দেখো নেক্সট কেসটা বলছে লেট R1 R2 B2 রিলেশন ডিফাইন অ্যাজ ফলোজ। যে বুঝতেই পারছো এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিউ হবে আর নট কিউ হবে। আর এখানে আমাদের অ্যান্সারটা যেটা ফোকাস করেছে যে ট্রানজিটিভ হবে কি ট্রানজিটিভ হবে না। তাহলে আমরা প্রথমে R1টাকে একটু ফোকাস করি। ডেফিনেটলি এটা স্পেশাল কেস, স্পেশালভাবে আমরা জানি ট্রিট করতে হয় ট্রানজিটিভ, যে এ বি বি সি এরকম যদি তারা রিলেটেড হয় তাহলে এসিকে রিলেটেড হতেই হবে। এখানে খেয়াল করে দেখো, আমি যদি এ কে যেহেতু রিয়েল নাম্বার আমি নিতেই পারি √2 + 1 আর বি = √2 - 1। ডেফিনেটলি তখন দেখো যদি আমি তখন স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি করি তাহলে আমি 2 2 4 2 6 পেয়ে যাচ্ছি, তাহলে রেশনাল নাম্বার। তাহলে অবশ্যই এটা ইন্ডিকেট করছে যে আমার কি না এই এ বি এই পেয়ারটা আমার রিলেশন R1-এ আছে। এবার আমরা বিকে তো কন্টিনিউ করব, আর এই সিকে কাউন্টার এক্সাম্পলটাই অ্যাকচুয়ালি মনে রাখতে হবে। সেটা হচ্ছে আমার যে 2^3/4 এইভাবে নিতে হবে, ঠিক আছে। এবং তখন খেয়াল করে দেখো যদি আমরা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার নিই এখানে,
তাহলে এখানে 2 স্কোয়ার তো মানে 3 মাইনাস 2√2, আর এটা করলে কিন্তু তুমি খেয়াল করে দেখো তুমি এটাও পাবে কিন্তু 2√2, অর্থাৎ এখানে ক্যান্সেল করে 3, এবং খেয়াল করে দেখো এটা রেশনাল নাম্বার, তার মানে আমি বলতে পারছি এসি বিলংস টু। তাহলে অ্যাকচুয়ালি বুঝতে পারছো আমি কীভাবে এটা অ্যাকচুয়ালি সিলেক্ট করলাম, এইভাবে সিলেক্ট করলাম যে আমি বি স্কোয়ার প্রথমে বার করলাম, বি স্কোয়ার বার করতে গিয়ে দেখলাম আমি এইটুকু পেলাম, ঠিক আছে। তাহলে অবশ্যই তাহলে আমার সি স্কোয়ার এটা হলে তবে আমি এটা রেশনাল পাবো। তাহলে এটা মানে কি, তাহলে এটা মানে হচ্ছে তাহলে 2√2 মানে তাহলে 2 আমার 3/2, 3/2, তার মানে আমার এটাকে তো আবার তাহলে সি, এটা যদি সি হয় তাহলে সি করতে গেলে তাহলে এটা তো অ্যাকচুয়ালি সি স্কোয়ারের মান, তাহলে সির মান তাহলে কী হবে, তাহলে 2√3/4, এইভাবে অ্যাকচুয়ালি এটাকে সিলেক্ট করা হয়েছে। তাহলে এরকম আমার এভাবে আমরা খুব সহজেই এটাকে সেট করতে পারবো, ভুলে গেল। আচ্ছা এইবার দেখা যাক এ আর সির মধ্যে হচ্ছে কি না। তাহলে আমরা তার জন্য তাহলে স্কোয়ার প্লাস সি স্কোয়ার বার করবো। পরিষ্কার বুঝতে পারছো হবে না, কারণ ওখানে তোমার ইরেশনাল নাম্বার একটা পার্ট থেকে যাবে। তাহলে এখানে কি আসছে না, তোমার এখানে √2 স্কোয়ার মানে এই 3 প্লাস এই 2√2, আর এখানেও কিন্তু তোমার এই 2√2, অর্থাৎ তাহলে 3 প্লাস তাহলে 4√2, এটা কিন্তু রেশনাল নাম্বার নয়। তার মানে আমি বুঝতে পারছি এখান থেকে কি এ বি কমা বা বিলংস টু R1 অ্যান্ড বি সি বিলংস টু R1, এটা ইমপ্লাইজ করছে অ্যাকচুয়ালি আমি দেখতে পেলাম AC ডাজ নট বিলংস টু R1, তার মানে R1 ইজ নট ট্রানজিটিভ। তাহলে R1 ইজ নট ট্রানজিটিভ। একই রকমভাবে আমরা R2টা খেয়াল করে দেখো, এবারে উল্টো দিয়েছে কনসেপ্ট, যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কী হবে না, এটা রেশনাল নাম্বার হবে না, তার মানে এটা ইরেশনাল নাম্বার হবে, যেহেতু আমরা আর এর কেস আসছে। তাহলে আমরা এবার R2টাকে যদি ভাবি, তাহলে আমরা একই রকমভাবে যে এ ইকুয়াল টু একদম আগের মতোই যদি নিই, তাহলে √2 - 1 নিলাম, আর তার মানে উল্টো মানে আগের এক্সাম্পলটাই নেব আমরা। তাহলে একদম এই 2√3/4 আমি একটু আগে দেখলাম স্কোয়ার প্লাস তোমার বি স্কোয়ার, সেটা তোমার হবে না, কারণ তাই না, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা এখানে না এটাকে +1 করো, +1 করলে তাহলে একদম আমাদের আসবে ওই 3, তাই তো 3 প্লাস 2√2, এটাও তো 2√2ই হবে স্কোয়ার করলে, তার মানে আমার আসবে তোমার 4√2, তার মানে এটা পরিষ্কার ডাজ নট বিলংস টু কিউ, তাই চেয়েছে, তার মানে আমি এ বি বিলংস টু R2। একই রকমভাবে বি তো আমরা এটা নেব অবশ্যই, আর সিটা যদি আমরা আচ্ছা এটাকে এভাবে না ধরে আরেকটু সহজভাবে ধরি, এভাবে সেটিং এটা একদম হ্যাঁ, আমি এ অ্যাকচুয়ালি স্কোয়ার ইকুয়াল টু এ চাইছি, 1 চাইছি, রিয়েল মানে ইন্টিজার টাইপের, তার মানে এ ইকুয়াল টু 1, তাই তো আমরা ব্যাকে যাচ্ছি। আর ধরো বি স্কোয়ার ইকুয়াল টু আমি চাইছি √3, একটা এ মধ্যখানে একটা এ রাখতে হবে, তাহলে অ্যাকচুয়ালি বি বুঝতে পারছো, তার মানে 3⁴ চুজ করছি। আর ধরো সি স্কোয়ার ইকুয়াল টু 2 বা ধরো 4 বেটার, তাহলে আমার সি ইকুয়াল টু অ্যাকচুয়ালি আমি 2 চাইছি। এবার তাহলে দেখো, তাহলে অবশ্যই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 1 প্লাস √3, তার মানে এটা রেশনাল নয়, এবং পরিষ্কার দেখতে পাচ্ছি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার মানে √3 প্লাস 4 রেশনাল নয়, কিন্তু স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে দেখতে পাচ্ছি কত 5, এটা কিন্তু রেশনাল, তার মানে এ সি কিন্তু ডাজ নট বিলংস টু R2, তাহলে কী হবে নট ট্রান্সলেট, এইভাবে ধরবে, অনেকটা আমাদের ইজি হয়ে যাবে। তাহলে আমাদের এখানে নাইদার নর কেস। তো দেখো নেক্সট, দ্য রিলেশন আর ইজ গিভেন বাই এত, তাহলে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ এটাই জাস্টিফাই করতে হবে, এবং আমরা জানি যে রিফ্লেক্সিভের জন্য আমরা এক্স বা ওয়াই ইকুয়াল টু এক্স পুট করে দেখি ওটা স্যাটিসফাই করছে কিনা। ডেফিনেটলি তুমি যদি ওয়াইয়ের জায়গায় এক্স রিপ্লেস করো তাহলে দেখতে পাচ্ছ 0 হচ্ছে, কিন্তু তাহলে অবশ্যই আমি বলতে পারছি এটা রিফ্লেক্সিভ। আচ্ছা যদি এভাবে বুঝতে অসুবিধা হয়
আমরা যদি এইটাকে এইরকমভাবে ফ্যাক্টর করি, দেখো এটা দুটো ফ্যাক্টর হবে, এক্স একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই তো হবেই, আর একটা ফ্যাক্টর হয়ে যাবে এক্স মাইনাস 2y। তার মানে এক্স ইকুয়াল টু ওয়াই, আর এক্স ইকুয়াল টু ওয়াই এইটা রিপ্রেজেন্টই করছে কি, যে রিফ্লেক্সিভকে, যে কোনো একটা কেস হলেই তো হবে। আর এক্স ইকুয়াল টু ওয়াই, তার মানে আমি এই যে কেসটাতে অ্যাকচুয়ালি সিমেট্রিক বা ট্রানজিটিভ নেব। তার রিফ্লেক্সিভ নিয়ে আমার কোনো চাপ নেই, কারণ পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে এক্স রিলেটেড এক্স হচ্ছে, ফর অল এক্স বিলংস টু আমার যদি আর হয়, তাহলে এটা রিফ্লেক্সিভ, কারণ এই যে ডিউ টু দ্য রিলেশন, রিফ্লেক্সিভ। এবার দেখি সিমেট্রিক, পরিষ্কার এই যে রেজাল্টটা এক্স ইকাল টু 2y হলেও তো এই রেজাল্টটা স্যাটিসফাই করবে। তাহলে এক্স ইকাল টু 2y ওই অনুযায়ী একটু যদি খেয়াল করে দেখো, আমি যদি ওয়াইয়ের মান যদি 1 নিই তাহলে এক্স জায়গা 2, তার মানে অবশ্যই 2,1, তাহলে আমার বিলংস টু, আমি রিলেশন আর বললাম, কিন্তু অবশ্যই তুমি দেখো 1,2 বসালে কিন্তু এটা 0 হবে না, লাস্ট টার্ম বিলংস টু আর, তা আমার এটা ইন্ডিকেট করছে কি, নট সিমেট্রিক, নট সিমেট্রিক। আচ্ছা আমরা ট্রানজিটিভের জন্য দেখি, ট্রানজিটিভের জন্য ওই এক্স ইকুয়াল টু 2y ধরেই আমরা ধরবো, এবং এখানে পরিষ্কার দেখো অবশ্যই আগে তো একটা পেলাম 2,1, তার আগে একটু খেয়াল করে দেখো 4,2, কারণ 2টাকে কমন রাখি, তাহলে 4,2 দেখো অবশ্যই তুমি ওয়াইয়ের জায়গায় যদি 2 বসাও, x7 4 বিলংস টু আর, আর একটু আগে তো দেখলাম 2,1 বিলংস টু আর, তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি 4,1 বসালে স্যাটিসফাই করছে না, তার মানে নট ট্রানজিটিভ, তাহলে অনলি রিফ্লেক্সিভ। তাহলে এটাই আমার হওয়া উচিত, এই যে রিফ্লেক্সিভ বাট নট সিমেট্রিক, এটা সিমেট্রিক তো নয়, তারপরে এটা তো সিমেট্রিক, ট্রানজিটিভ নয়, ইকুইভ্যালেন্স তো নয়, তাহলে অপশান 1। তো দেখো নেক্সট কেসটা, লেট পি বি দ্য রিলেশন ডিফাইন অন দ্য সেট অফ রিয়েল নাম্বার সাজ দ্যাট এত। তো ঠিক আছে, এটা দেখে ঘাবড়াবার কিছুই নয়, জাস্ট অঙ্কটাকে আমরা যদি একটুখানি চেঞ্জ করে নিই, এরকম না, যদি আমরা এখানে এই ডান দিকটায় যদি আমি টেনটাকে পাঠাই, তাহলে 1 প্লাস tan স্কোয়ার বি, আর 1 প্লাস tan স্কোয়ার বি মানে তো আমার জানাই আছে যে তার মানে রিলেশনটা অ্যাকচুয়ালি কি, 6 স্কোয়ার এ ইকুয়াল টু এত, অবশ্যই রিফ্লেক্সিভ, কারণ তুমি যদি এই রিফ্লেক্সিভের জন্য আমরা কি পুট করি, বি ইকুয়াল টু এ পুট করি না, তাহলে ইকুয়ালিটি অলওয়েজ হোল্ড করবে না, তাহলে অবশ্যই হোল্ড করবে, তাহলে আমরা বলতে পারি এ রো আছে, ঠিক আছে, আচ্ছা রিলেশনটা পি বলেছে, তাহলে অবশ্যই এ কমা এ বিলংস টু পি ফর অল এ বিলংস টু সামথিং, ধরো আর বললাম, তাহলে অবশ্যই, তাহলে এখান থেকে রিফ্লেক্সিভ দেখতে পাচ্ছ, সিমেট্রিক অবশ্যই ইকুয়ালিটি বলেই দিচ্ছে, তাই না, অবশ্যই, তাহলে এ কমা বি বিলংস টু পি, সেটা ইমপ্লাইজ করছে ইকুয়ালিটিটা, কি বলবো, এটা তো আর আলাদা করে কিছু বলার নেই, তাহলে অবশ্যই সিমেট্রিক। ট্রানজিটিভ আমরা জানি, ট্রানজিটিভ যেমন যে রিলেশনটা যদি এইভাবে নাও, স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার, এটা কি রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ ইকুইভ্যালেন্স রিলেশন, ট্রানজিটিভও তাই, যে ক্লিয়ারলি এইভাবে লিখে দেবে যে এ কমা বি বিলংস টু পি অ্যান্ড বি কমা সি বিলংস টু পি ইমপ্লাইজ করছে কি এ কমা সি বিলংস টু পি, কেন এ কমা বি বিলংস টু পি মানে কি 6 স্কোয়ার এ ইকুয়াল টু 6 স্কোয়ার বি, বি কমা সি বিলংস টু পি মানে কি 6 স্কোয়ার বি ইকুয়াল টু 6 স্কোয়ার সি, তাহলে ইকুয়ালিটির হেল্প নিয়ে আমরা 6 স্কোয়ার ইকুয়াল টু 6 স্কোয়ার সি দেখাতে পারছি না, অবশ্যই, তাহলে কী হয়ে গেল অলসো ট্রানজিটিভ। তো এইভাবে আলাদা করে কিন্তু এই জিনিসটা না তৈরি করে যদি শুধু এইভাবে যদি ভাবো তাহলে কিন্তু একটু চাপ হয়ে যাবে, তার থেকে এইটাকে আমি একটু কনভার্ট যদি করে নিই তাহলে অনেকটা ইজি হবে আন্ডারস্ট্যান্ডিং। তো দেখো নেক্সট, দ্য রিলেশন R1 and R2 from a set A to set B are defined as, তাহলে দেখো R1 এর মধ্যে A আছে, R2 এর মধ্যে A রয়েছে, তাহলে A ক্রস B কি হবে, তাহলে আমার রিলেশনটা হচ্ছে তাহলে A to B, তো অবশ্যই আমরা জানি এর মধ্যে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, বিতে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে আমার A ক্রস বিতে থাকবে আমার mn এলিমেন্ট, কিন্তু তার পরিবর্তে রিলেশনে দিয়েছে, আর রিলেশন তো সব পেয়ার তো থাকে না, তাহলে সেখান থেকে আমরা মোটামুটি গেস করতে পারছি কি এ মানে প্রথম এলিমেন্টগুলো দেখো 1 3 5 2 4 6 ডিস্টিংক্ট এলিমেন্ট কী কী পেলাম, তাহলে আমি দেখতে পাচ্ছি 1 3 5 2 এরকম চলছে, আমি বলতে পারছি না কারণ আরও এলিমেন্ট থাকতে পারে, বিতে মিনিমাম এইটুকু এলিমেন্ট থাকবেই, বি থেকেও খেয়াল করে দেখো সেকেন্ড এলিমেন্টগুলো 2 4 6 1 3 5
এই জানি না কতগুলো কোথায় গিয়ে শেষ হবে। তাহলে মিনিমাম এলিমেন্ট কি বলতে পারি, 1 2 3 4 5 6। তাহলে অবশ্যই আমি বলতে পারি নাম্বার অফ এলিমেন্ট ইন এতে সেটা 6 বা 6-এর বেশি হতে পারে। একই রকমভাবে নাম্বার অফ এলিমেন্ট ইন বিতে দেখো 1 2 3 4 5 6, 6 বা 6-এর বেশি। তা ডেফিনেটলি আমি বলতে পারি নাম্বার অফ এলিমেন্ট ইন এ ক্রস বিতে তাহলে 36-এর সমান বা 36-এর বেশি হতে পারে। তাহলে কী করে বার করব, অপশান ডিপেন্ডেন্ট। তার মানে 35 হতেই পারে না। 43 দেখো, আবার যেহেতু এন এ ক্রস বি তাহলে দুটো ইন্টিজারের কিন্তু গুণফল, কিন্তু 43-কে কেবলমাত্র লিখতে পারছি 43 ইন্টু 1। তার মানে আমি দেখতে পাচ্ছি যে একটা এলিমেন্ট থাকবে আর একটাতে 43 এলিমেন্ট থাকবে, কিন্তু আমি দেখলাম এ এবং বিতে মিনিমাম 6টা করে এলিমেন্ট, তার এটা হতে পারে না। একই রকমভাবে দেখো 55, আমাকে তো দুটো ইন্টিজারের গুণফল আকারে লিখতে হবে 5 ইন্টু 11, তাহলে 5টা আমি দেখতে পেলাম যে এ আর বিতে মিনিমাম এলিমেন্ট 6টা, তাই এটা কখনোই সম্ভব নয়। তাহলে 91 একমাত্র পসিবিলিটি। 7 ইন্টু 13 দেখো দুটোই কন্ডিশন স্যাটিসফাই করেছে। এক তো 36-এর বড়, 2 এ এবং বির যে কার্ডিনালিটি মোর দ্যান 6 বা ইকুয়াল টু 6 সেটাকেও স্যাটিসফাই করেছে। তাহলে সেই অনুযায়ী অ্যান্সার হবে 91। তো দেখো নেক্সট কেসটা বলছে ডাব্লিউ ডেনোট দ্য ওয়ার্ড ইন ইংলিশ ডিকশনারি, ডিফাইন দ্য রিলেশন আর বাই আর ইকুয়াল টু। তাহলে এটা ওয়ার্ডের কম্বিনেশন কি বলেছে, দ্য ওয়ার্ড এক্স অ্যান্ড ওয়াই হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান লেটার ইন কমন, অর্থাৎ মিনিমাম একটা লেটার কমন হলেই তারা রিলেটেড হবে। তাহলে অবশ্যই এটা তো আমার রিফ্লেক্সিভ নিয়ে তো কোনো কথাই নেই, কারণ অবশ্যই কারণ এক্স কমা এক্স, তাহলে এই এক্সে কমন থাকলে এখানেও কমন থাকবে, প্রত্যেকটা ওয়ার্ডই কমন, একই ওয়ার্ড তো, তাই না? অবশ্যই ফর অল এক্স বিলংস টু ডাব্লিউ। তাহলে রিফ্লেক্সিভ নিয়ে কোনো আমার চাপ নেই। সিমেট্রিক অবশ্যই, কারণ এক্স ওয়াই যদি একটা কমন এলিমেন্ট থাকে তাহলে ওয়াই এক্সও কমন ওয়ার্ড একটা লেটার থাকবে, তাই না? এটা তো আর একদম ক্লিয়ার কেস, তাই এটা সিমেট্রিক। ট্রানজিটিভের ক্ষেত্রে তো বুঝতে পারছো এটা সম্ভাবনা নাও হতে পারে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল আমি বললাম যে দিল্লি, ঠিক আছে? তাহলে একটা ওয়াই নিই, ওয়াই ধরো দ্বারকা, ডি আছে, ডি ডাব্লিউ এ এর আই আর কে, এই যে ডি কমন আছে দেখতে পাচ্ছ, তাহলে এক্স ওয়াই রিলেটেড। আর একটা নিই জেড পার্ক, খেয়াল করে দেখো এই যে খুব সহজে তুমি অন্যভাবে তৈরি করতে পারো, এ কমন আছে, তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি এক্স ওয়াই রিলেটেড, কারণ কমন এলিমেন্ট একটা থাকলেই হবে, কমন লেটার। ওয়াই জেড রিলেটেড, কিন্তু খেয়াল করে দেখো এক্স আর জেডের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি এক্স জেড কিন্তু রিলেটেড নয়, কারণ তার মধ্যে কোনো কমন ওয়ার্ড নেই, এ লেটার নেই। তার মানে কি হয়ে গেল, তাহলে রিফ্লেক্সিভ হলো, সিমেট্রিক হলো, বাট নট ট্রানজিটিভ। তো দেখো নেক্সট কেসটা বলছে লেট এ ইকুয়াল টু এ বি সি, বি ইকুয়াল টু 1 2 3 4, দেন দ্য নাম্বার অফ এলিমেন্ট ইন দ্য সেট সি এফ ম্যাপ এ টু বি, যেখানে এফ হচ্ছে এফ ইজ নট 1 1, তার মানে এটা মেনি 1 1 1 নয়, মানে মেনি 1। আর একটা রেস্ট্রিকশান 2 বিলংস টু এফ অফ এ, অর্থাৎ এফ অফ এর মধ্যে 2 থাকবেই, আবার মেনি 1 অর্থাৎ ইনজেক্টিভ নয়। এই ক্ষেত্রে কী করতে হবে, আমাদের 3টে কেস করতে হবে। স্পেশাল কেস একটা আগে থেকে না জানা থাকলে পরীক্ষায় মুশকিল আছে। কেস 1 কি, আমরা এ বি যে সি, আর এখানে 1 2 3 4, তার এরা তিনজনেই ডোমেনে তারা 2তে ম্যাপ করছে, হ্যাঁ করতেই পারে। তার মানে কেস 1 হচ্ছে আমার এফ এক্স ইকুয়াল টু 2 ফর অল এক্স বিলংস টু ডোমেন এ, তা তখন তো একটাই ম্যাপিং পাবো, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমি একটাই কেস পাবো, এই কেসের মধ্যে নাম্বার অফ ফাংশন কতগুলো পাবো, একটাই। তা কেস 1 আর বলার কিছু নেই, 2টা আমার ইমেজ করতেই হবে, যেহেতু মেনি 1 তাহলে এটা একটা কেস। কেস 2, তা আমি বলছি যে আমার এখানে যে এফ এক্স 2 হবে ফর এক্স্যাক্টলি 2 এলিমেন্টস, দুটো এলিমেন্ট এখানে ম্যাপ করবে একে।
2 এলিমেন্টস, তখন টোটাল নাম্বার অফ কতগুলো ফাংশন পেতে পারি। তাহলে আগে আমরা একটুখানি ডায়াগ্রাম বা একটু কেস দেখি। মনে করছি যে এ আর বি এরা দুজনে মিলেই কোথায় ম্যাপ করেছে, 2তে, ঠিক আছে, দুজনেই। আর বাকি থাকলো তাহলে সি, তাহলে সি হয় 1-এ যাবে বা 3-এর সঙ্গে বা 4-এর সঙ্গে ম্যাপ করবে। এটা একটা পিকচার। তাহলে এক্ষেত্রে কতগুলো কেস পেলাম, দেখো 3টে কেস, মানে 3টে ফাংশন পেলাম। কেন? কারণ দেখো আমি যদি এভাবে সাজাই, এ বি সি, এও 2তে গেছে, বিও 2তে গেছে, সি 1-এ, এও 2তে, বিও 2তে, সি 3-তে, এও 2তে, বিও 2তে, সি 4-এ, এইভাবে। তা কতগুলো ম্যাপিং পেলাম, 3টে। এইরকমভাবে এ বিটাকে আমরা যদি এখানে চেঞ্জ করি, বি সি একইভাবে, এক্ষেত্রে কতগুলো পাবো, 3টে। আবার বিসিটাকে যদি আমি এখানে সি এ নিই আর বি নিই, তাহলে কি হয়, 3টে। টোটাল কতগুলো পেলাম, এক্ষেত্রে 9টা। কিন্তু এইটা আমরা একটু অন্যরকমভাবে যদি করি, ডিজাইন করি কম্বিনেশন ওয়েতে, সেটা একটু এবার খেয়াল করে দেখো। এটা তো আমরা রাফলি এভাবে বুঝলাম, এ বি সি 1 2 3 4। তো আমি প্রথমে লেফট হ্যান্ড সাইডে ডোমেনের কথা ভাবো, এ আর বি। তাহলে প্রথমে কী করতে, 3টে থেকে 2টো যে কোনো চুজ করতে হবে, কারণ দেখতে পাচ্ছ। তাহলে কত রকমভাবে চুজ করতে পারি, 3C2। মনে করো তুমি এই দুটো চুজ করলে, তাহলে পড়ে থাকলে একটা, তাহলে একটাকে একরকমভাবে চুজ মানে কি, 1C1। যদি বেশি এলিমেন্ট থাকতো তখন ওইভাবে করতাম, ধরো 4টে এলিমেন্ট যদি থাকতো তখন অন্যভাবে করতে হতো। এবার চলে আসো গুণ। গুণ কেন? কারণ সাইমালটেনিয়াস কেস, সব একসঙ্গে ঘটনা ঘটছে। ডান দিকে কী হলো, যে এই যে দুটো এলিমেন্ট চুজ করেছিলাম তারা কেবলমাত্র এই 2-র সঙ্গেই ম্যাপ করবে, অর্থাৎ 1C1, এটা 2-র জন্য কিন্তু। আর এই যে বাকি যে 3টে এলিমেন্ট তার মধ্যে কতগুলো চুজ করতে হবে, একটাই, 3C1। এই যে যেমন সির কথা বলছি, C1কে বা C3কে বা C4কে, টোটাল তুমি যদি ক্যালকুলেট করো, 3C2 মানে অ্যাকচুয়ালি 3, এটা 1 ইন্টু 1 ইন্টু 3, মানে টোটাল সেই 9টা কেসই পেলাম। এটা কিন্তু 2 চুজ করার জন্য ডান দিকে, এটা হচ্ছে বির জন্য, এটা কিন্তু এর কথা ভেবে। 3C2 মানে মানে ওই যে এই যে ব্যাপারটা, যে 3টে কেস পেলাম না, এ বি বি সি সি এর কথা বলছি। আর 1C1 মানে মানে এখানে ওরা, এটা ডান দিকের কেস, সরি এটা হচ্ছে আমার এই, না আমার যেটা পড়ে থাকলো, না পড়ে থাকলো না, হ্যাঁ বা পড়ে থাকলো, বা সেটা ওরা দুজনকে 2-র সঙ্গে ম্যাপ করে, যেটাও ভাবতে পারো, 1C1। একই রকম এটা 1C লেফটে, সেটা সি সি একটাই কেস, 1C1, আর এখানে 3C1, এইভাবে হলো। তাই 9টা। আচ্ছা, আবার হচ্ছে আর একটা কেস, কেস 3, সেটা কি হচ্ছে না, তাহলে fx ইকুয়াল টু 2 হবে ফর এক্স্যাক্টলি 1 এলিমেন্টের জন্য। প্রথমে প্রত্যেকে নিয়েছে, তারপর দুটো, তারপরে একটা। কেরম হতে পারে, ধরো এ 2কে নিল, বি আর সি, তাহলে যেহেতু আলাদা আলাদা নিতে পারবে না, একই জনকেই নিতে হবে। এরা কি নিতে পারে, হয় বিও 1কে সিও 1কে, কারণ যেহেতু আমার এটা নইলে ইনজেক্টিভ হয়ে যাবে আলাদা হলেই, সি বি 3 সিও 3তে, A4 AO 4-এ। তাহলে এইভাবে কতগুলো কেস পেলাম, এই একটা কম্বিনেশনের জন্য 3টে। ছবিটা নিশ্চয়ই বুঝতে পারছো, ABC 1 2 3, খেয়াল রাখতে হবে মেনি 1, কিন্তু এ কে 2তে পাঠালাম, তাহলে এবারে বি হয় সি দুজনেই 1-এ যাবে, বা বি সি দুজনেই 3-এ যাবে, বা বি সি দুজনেই, তবেই তো মেনি 1টা হবে। একই রকমভাবে বি এর জায়গায় বি যদি করি, এখানে সি এ, আবার সেই 3খানা কেস, আবার এখানে সি, এখানে যদি এ বি করি, তাহলে আবার 3খানা কেস, টোটাল 9খানা কেস হয়ে গেল। এবার যদি আমরা একটু কম্বিনেশন হইতে যদি ভাবি, এখান থেকে কি আসছে, টোটাল নাম্বার অফ ফাংশন। তাহলে প্রথমে আমরা কি করছি, এই বিসিকে যদি চুজ করি, তার মানে 3টে থেকে যে কোনো দুটো, আর পড়ে থাকবে সি একটা, মানে এর চয়েসটা, তার মানে 1C1। চলে আসো ডান দিকে। ডান দিকে কি হচ্ছে না, এই যে আমাদের এ, যেটা যদি আমি ভাবি এর কথা, তাহলে সে কি চুজ করছে না,
একটা ওটা ফিক্সড 1C1, আর যে বাকি যে তিনটে রয়েছে 3, সেখান থেকে আমি কিন্তু একটা এলিমেন্টই চুজ করছি, তাই না? একটা এলিমেন্টই চুজ করছি, কারণ আমি যখন বি আর সি কাজ যখন চুজ করবে, হয় 1K, বি আর সি হয় 3K, বি এত একজনকে চুজ করতে হবে, তার এই ক্ষেত্রে তুমি পেয়ে গেলে 9টা। তাহলে টোটাল কত হলো? 9 9 18, আর আগে ছিল একটা, তার মানে টোটাল আমার হচ্ছে 19টা অ্যান্সার। তাহলে দেখো নেক্সট কি বলছে, বলছে লেট এ অ্যান্ড বি টু নন এমটি সেট সাচ দ্যাট দেয়ার এক্সিস্ট 1 1 ম্যাপিং ফ্রম এ টু বি, আবার ফ্রম বি টু এ, তার মানে এ টু বিও আমরা 1 1 পাচ্ছি, তাহলে 1 1, আবার এই বি টু এও পাচ্ছি 1 1, এবং অবশ্যই আমরা ম্যাপিং করার সময় আলোচনা করেছি যে 1 1 কখন এক্সিস্ট করে, কার্ডিনালিটির উপর একটা এফেক্ট রয়েছে, কখন 1 1 এক্সিস্ট করবে, যেটা 1 1 হবে ইফ অ্যান্ড অনলি ইফ, যে অবশ্যই কার্ডিনালিটি অফ ডোমেন লেস ইকুয়াল টু কার্ডিনালিটি অফ কোডোমেন। একই রকমভাবে এটা 1 1 হবে সেম, কার্ডিনালিটি অফ ডোমেন লেস ইকুয়াল টু কার্ডিনালিটি অফ এত। আমরা জানি এটা কন্ডিশন 1 1 ম্যাপিংয়ের জন্য, সার্জিক্টিভের জন্য প্রত্যেকটা ম্যাপিংয়ের জন্য আলাদা আলাদা রেস্ট্রিকশন আছে। এবার 1 আর 2 থেকে ইনইকুয়ালিটি রুল যদি ইউজ করো, তাহলে কি বলতে পারছো? কার্ডিনালিটি অফ এ যা কার্ডিনালিটি বি, আর আমরা জানি দুটো সেটের মধ্যে যদি কার্ডিনালিটি সেম হয়, তাহলে অবশ্যই তাদের মধ্যে একটা বাইজেকশন দেয়ার এক্সিস্ট, এই খেয়াল রাখো, দেয়ার এক্সিস্ট এর বাইজেকশন ম্যাপিং তুমি পাবে। তো দেখো নেক্সট কেসটা, এ মধ্যে 4টে এলিমেন্ট, বির মধ্যে কিছু এলিমেন্ট রয়েছে, একটা ফাংশন লেখা হয়েছে। তো আমরা জানি অবশ্যই এভরি ফাংশন ইজ এ রিলেশন, বাট এভরি রিলেশন ইজ নট ফাংশন, জানা আছে আমাদের। বলছি এফ কি রিলেশন? এরকম ধরনের অর্ডার পেয়ার দিলে অবশ্যই আমরা জানি যে কার্টেসিয়ান প্রোডাক্ট এভরি সাবসেট অফ এ ক্রস বি ইজ এ রিলেশন। শুধু একটু চেক করে দেখতে হয় যে কি না, এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে যখন রিলেশন চেক করতে বলে এরকম অর্ডার পেয়ার দিয়ে, যে প্রথম এলিমেন্টগুলো এ থেকে আসছে কিনা, আর সেকেন্ড যে কম্পোনেন্টগুলো বি থেকে আসছে কিনা, শুধু এইটুকু চেক করতে হয়। দেখো তো 1 হ্যাঁ এতে আছে, 2 হ্যাঁ এতে আছে, 3 হ্যাঁ আছে, 4 আছে, 2 আছে। এবার দেখে নাও বি যে সেকেন্ড কম্পোনেন্টগুলো বি থেকে আসছে কিনা, 5 এই তো আছে, 9 হ্যাঁ এই তো আছে, 1 হ্যাঁ রিপিট করতে পারে, এখানে 1000বার রিপিট করতে পারে, 11 আছে, ব্যাস এটা রিলেশন। বলছি এফ ইজ 1 1 ফাংশন। তো 1 1 ফাংশন মানে তো দেখতে পাচ্ছ যে এই যে ডোমেন দেখতে পাচ্ছ যে দুটো এলিমেন্ট সেম দেখতে পাচ্ছ 2, তার মানে 2 একবার 9 যাচ্ছে, আবার 2 একবার 11 যাচ্ছে। এটা তো ইনজেক্টিভের ক্রাইটেরিয়া নয়, এটা তো মেনি, মানে 1 টু মেনি হয়ে গেছে, 1 1 নয় না, এটা তাহলে ভুল। ফাংশন নট ফাংশন, তো এটা তো কমপ্লিমেন্ট, মানে যে কোনো একটা কেস হবে। ফাংশনের ক্ষেত্রে কী হয়, আমরা ফাংশনের ক্ষেত্রে 3টে ক্যাটাগরি বলি, একটা হয় 1 1 বলি, আর একটা বলি মেনি 1, আর নট এই 1 টু মেনি কিন্তু ফাংশন নয়, এটা ফাংশন বলি, এটা ফাংশন বলি। তাহলে আমরা সাধারণত এরকম ধরনের অর্ডার পেয়ার দেওয়া থাকলে আমরা এই জিনিসটা খোঁজার চেষ্টা করি যে একটা এলিমেন্ট এখন দুটো ডিফারেন্ট এলিমেন্টের সঙ্গে যুক্ত নয় তো, এই তো এখানেই তো দেখতে পাচ্ছ, এখানেই তো দেখতে পাচ্ছ যে 1 টু মেনি হয়ে গেছে। হ্যাঁ 1 টু মেনি ইজ নট এ ম্যাপিং, 1 1 is a mapping, many 1 is a mapping, but 1 to many is not mapping, যেমন 2 is related to different element। তো সেই কারণে আমরা বলতে পারছি যে এটা ফাংশন নয়। তাহলে স্টেটমেন্ট 4 and 1 আর 4। তাহলে দেখো এখানে নেক্সট অঙ্কে কি বলছে, এক্স ওয়াই জেড ডাব্লিউ 4টে সেট রয়েছে, নাম্বার 11 তাদের মধ্যে বলে দিয়েছে, ডাব্লিউ হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট এক্স ওয়াই, ই হচ্ছে পাওয়ার সেট অফ ডাব্লিউ, দেন দ্য নাম্বার অফ ফাংশন ফ্রম জেড টু ই। তাহলে আমরা জানি যে নাম্বার অফ ফাংশন কত হবে না, নাম্বার অফ ফাংশন বার করার ফর্মুলা হচ্ছে কার্ডিনালিটি অফ কোডোমেন হোল টু দি পাওয়ার কার্ডিনালিটি অফ ডোমেন। তাহলে এই দুটো আমাকে বার করে দেখতে হবে। তাহলে একটু খেয়াল করে দেখো, তাহলে এখানে আমরা জেডের কার্ডিনালিটি আমি দেখতে পাচ্ছি জেড, এই যে জেডের কার্ডিনালিটি জেড, তাহলে আমাদের ইর কার্ডিনালিটি বার করতে হবে। আবার ই ইকুয়াল টু দেখতে পাচ্ছি পি ডাব্লিউ, আবার ডাব্লুটা কি, আবার ডাব্লু হচ্ছে আবার এক্স ক্রস ওয়াই,
তাহলে আমরা প্রথমে ডাব্লুর কার্ডিনালিটি বার করি। তাহলে অবশ্যই আমার স্মল এক্স ওয়াই হলো, তাহলে পাওয়ার সেট অফ ডাব্লু, তাহলে কার্ডিনালিটি কী হবে, ডেফিনেটলি হয়ে যাবে 2^x y। তাহলে মানে এটাই হচ্ছে আমার ইর কার্ডিনালিটি। তাহলে হিসাব অনুযায়ী কী হওয়া উচিত, তাহলে 2^xy এটা ইর কার্ডিনালিটি, আর জেডের কার্ডিনালিটি তো জেড। আর অবশ্যই আমরা জানি সূচকের নিয়ম এখানেও অ্যাপ্লিকেবল। তাহলে 2^xyz, দ্যাট ইজ অপশান 4। তো দেখা যাক নেক্সট, বলছে জেড উইথ দ্য সেট অফ ইন্টিজার্স ইফ এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত, দেন নাম্বার অফ সাবসেট অফ এ ক্রস বি। তো ঠিক আছে, এর এই যে রিলেশনটা দেখেই বুঝতে পারছো, তাহলে আমি 1-এর জায়গায় তো লিখতেই পারি 2^0। তাহলে অবশ্যই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে x+2 × x² - 5x + 6 = তাহলে 0। আবার এটাকে দেখো তুমি মিডল টার্ম ফ্যাক্টর আমরা করতে পারছি 3 আর 2, তার মানে আমি এখান থেকে বলতেই পারি যে x-3 আর x-2। তাহলে এখান থেকে আমি সলভ করে পেয়ে যাচ্ছি x এর মান 2, x এর মান 3 - 2। তাহলে এ সেটে যেহেতু ইন্টিজার সবাই, তাহলে কি কি আছে, 2 আছে, 3 আছে, -2 আছে। আচ্ছা, বি দেখো একটা ইনইকুয়ালিটি হোল্ড করেছে, তো সেটাকেও আমরা এখান থেকেও এক্স এর রেস্ট্রিকশনটাকে দেখাতে পারি। প্রথমে যদি 1 দিয়ে যোগ করো, তাহলে এটা -2 হলো 2x, 1 হলো, এটা যোগ করলে 10। এবার 2 পজিটিভ নাম্বার ভাগ করতে পারো, ইনইকুয়ালিটি কোনো চেঞ্জ হবে না। তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে বি সেটের মধ্যে কোন কোন ইন্টিজার রয়েছে, 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। তাহলে অবশ্যই তাহলে এ ক্রস বিতে আমরা কতগুলো এলিমেন্ট পাবো, এখানে আমি এতে দেখতে পাচ্ছি 3টে, বিতে 5টা, 15টা। তাহলে নাম্বার অফ সাবসেট কতগুলো পাবো, নাম্বার অফ সাবসেট অফ এ ক্রস বি হবে 2^15, অ্যান্সার 1। তো ঠিক আছে, তো এইভাবে আমরা 15 কোশ্চেন আমাদের ছিল এক্সাম 1-এ, 15 কোশ্চেন এর সলিউশন নিয়ে আমরা আলোচনা করলাম। অবশ্যই নেক্সট এক্সামের জন্য আমরা এরকমভাবে কোশ্চেন সেট দেবো এবং তার সলিউশন নিয়েও আলোচনা করব। থ্যাংক ইউ।